বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। পাঠ পরিচিতি। অর্থনীতি প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে তোমরা চাহিদার স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করতে পারবে। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। বিষয়টি আরও সহজভাবে বোঝার জন্য আমরা যদি এক্স ও ওয়াই দুটি চলক বিবেচনা করি এবং যদি আরও ধরে নিই এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক, তাহলে আমরা বলতে পারি এক চলকের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে ওয়াই চলকের যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ স্বাধীন চলক এক্স এর শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলক ওয়াই এর যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ স্থিতিস্থাপকতা সমান অধীন চলকের শতাংশিক পরিবর্তন বাই স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন, বা ই ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু এক্স বাই ওয়াই, যেখানে ই হলো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, এক্স হলো স্বাধীন চলক, ডেল এক্স বা ডেল্টা এক্স হলো স্বাধীন চলকের পরিবর্তন, ওয়াই হলো অধীন চলক, ডেল ওয়াই বা ডেল্টা ওয়াই হলো অধীন চলকের পরিবর্তন। কোনো দ্রব্যের চাহিদা তার নিজ দ্রব্যের দাম, ক্রেতার আয় ও সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভর করে। এরূপ নির্ভরশীলতার উপর ভিত্তি করে চাহিদার স্থিতিস্থাপকতাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যথা এক হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দুই হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তিন হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন আমরা এই স্থিতিস্থাপকতাগুলোর বিস্তারিত দেখব। যেমন চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। সূত্র নির্ণয়। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটা কিভাবে নির্ণয় করা হয় সেটি দেখানো হলো। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, ইপি বা ইডি সমান চাহিদার শতাংশিক পরিবর্তন বাই দামের শতাংশিক পরিবর্তন। এখন যদি আমরা চাহিদার শতাংশিক পরিবর্তনকে ভাঙি তাহলে হবে উপরে হবে চাহিদার পরিবর্তন বাই প্রাথমিক চাহিদা গুণ 100, নিচে হবে দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম গুণ 100। অর্থাৎ কোনো কিছু যদি আমরা শতাংশিক বের করতে চাই সেটা সূত্র হচ্ছে উপরে হবে পরিবর্তন, নিচে হবে প্রাথমিক আর গুণ হবে 100। যেমন কোনো একটি দ্রব্যের প্রাথমিক দাম ছিল কত? 10 টাকা, এটা হচ্ছে প্রাথমিক ফি। এরপর দ্রব্যটির দাম বৃদ্ধি পেয়ে হলো 12 টাকা, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত দাম কত? 12 টাকা। যদি বলা হয় যে এখানে দামের পরিবর্তন কত, পরিবর্তনকে আমরা ডেল দ্বারা বোঝানো হয়। কিসের পরিবর্তন দেখাচ্ছি? দামের। তাহলে আমরা ডেল ফি লিখব, ডেল ফি। তাহলে বলতো 10 টাকা থেকে 12 টাকা হলে এখানে দামের পরিবর্তন কত হয়েছে? 2 টাকা। তাহলে দেখো আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে লিখতাম আমরা 10 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে কত টাকা? 2 টাকা। 1 টাকায় দাম বৃদ্ধি পায়, উপরে হবে 2, নিচে হবে 10। এবার যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে লিখব 100 টাকায় দাম বৃদ্ধি পায়, উপরে হবে 2, নিচে হবে 10 গুণ 100। অর্থাৎ আমরা শতাংশিক কোনো কিছু বের করতে হলে সেটার ঐকিক নিয়ম করব এইভাবে। যেমন 10 টাকায় দাম বৃদ্ধি পায় 2 টাকা, 1 টাকায় দাম বৃদ্ধি পায় 2/10, 100 টাকায় দাম বৃদ্ধি পায়
উপরে হবে 2, নিচে হবে 10 গুণ 100। তাহলে দেখো তো যে আমরা যে সূত্রটা বসিয়েছি সেই সূত্রটা ঠিক আছে কিনা। চাহিদার শতাংশিক পরিবর্তনের সূত্র বসিয়েছি কিরকম, চাহিদার পরিবর্তন উপরে, নিচে হচ্ছে কি প্রাথমিক চাহিদা গুণ 100। একইভাবে দামের শতাংশিক পরিবর্তন আমরা বসিয়েছি, উপরে হচ্ছে দামের পরিবর্তন, নিচে হচ্ছে প্রাথমিক দাম গুণ 100। দামের পরিবর্তনের সাংকেতিক চিহ্ন হচ্ছে ডেল ফি, প্রাথমিক দামের সাংকেতিক চিহ্ন হচ্ছে ফি। তাহলে দেখো এটা হচ্ছে কি, 2টা হচ্ছে ডেল ফি, অর্থাৎ দামের পরিবর্তন কত 2, এটা হচ্ছে ডেল ফি। আর এটা হচ্ছে 10টা হচ্ছে ফি, প্রাথমিক দাম কত ছিল 10 টাকা, আর গুণ 100। দেখো তো হয়েছে কিনা, ঠিক আছে কিনা দেখো তো সূত্রটা যে পেয়েছি কিনা। উপরে হচ্ছে ডেল ফি, নিচে হচ্ছে ফি, তারপর এদিকে কি আছে গুণ 100। তাহলে কোনো কিছু শতকরায় প্রকাশ করতে চাইলে আমরা এভাবে বের করতে পারি। এখন যদি আমরা এখানে 100 এটা এবং এটা কেটে দিই, তাহলে বাকি মানগুলো হবে, উপরে হবে চাহিদার পরিবর্তন বাই প্রাথমিক চাহিদা, নিচে হবে দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম। এই মানটাকে আমরা এভাবেও লিখতে পারি যে চাহিদার পরিবর্তন বাই প্রাথমিক চাহিদা ভাগ দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম। এখন আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে লিখতে পারি ডেল কিউ বাই কিউ ভাগ ডেল ফি বাই ফি, অর্থাৎ শুধু সংকেতগুলো বসাইছি। এরপর লিখলাম ডেল কিউ বাই কিউ, এই যে ভাগ যেটা আছে সেটাকে আমরা গুণ করে ফেললাম। গুণ করে ফেললে পরের মানটি অর্থাৎ ডেল ফি বাই ফি যেটা আছে সেটা উল্টে যাবে, অর্থাৎ লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, ফি বাই ডেল ফি। সুতরাং ইডি বা ইফি সমান ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ। তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতার সূত্র বললে কি বলবা যে ইডি বা ইফি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ। এখন আমরা দেখব চাহিদার আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। অন্যান্য অবস্থায় স্থির থেকে ক্রেতার আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। সূত্র কিভাবে নির্ণয় করব সেটা দেখো। চাহিদার আয় স্থিতিস্থাপকতা ইউআই সমান চাহিদার শতাংশিক পরিবর্তন, নিচে হবে আয়ের শতাংশিক পরিবর্তন। এখন যদি আমরা চাহিদার শতাংশিক পরিবর্তনের সূত্রটি বসাই হবে চাহিদার পরিবর্তন বাই প্রাথমিক চাহিদা গুণ 100, নিচে হবে আয়ের পরিবর্তন বাই প্রাথমিক আয় গুণ 100। এখন যদি 100 কেটে দিই, তাহলে যে মানগুলো থাকবে সেগুলো হলো উপরে হবে চাহিদার পরিবর্তন বাই প্রাথমিক চাহিদা, নিচে হবে আয়ের পরিবর্তন বাই প্রাথমিক আয়। এই মানগুলোকে যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি চাহিদার পরিবর্তন বাই প্রাথমিক চাহিদা ভাগ আয়ের পরিবর্তন বাই প্রাথমিক আয়। এখন সাংকেতিক চিহ্নগুলো নিলে হবে ডেল কিউ বাই কিউ ইন্টু ডেল ওয়াই বাই ওয়াই। এখন ডেল কিউ বাই কিউ ভাগকে গুণ করে ফেলছি, এরপর হর লব হয়ে গেছে, লবটা হর হয়ে গেছে, অর্থাৎ ওয়াইটা উপরে উঠে গেছে, ডেল ওয়াইটা নিচে নামে গেছে। সুতরাং ইউআই ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখানে শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলে হবে। তাহলে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র বললে কি করবা, ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখন দেখব চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। সূত্র নির্ণয়, সূত্রটা কিভাবে নির্ণয় করা হয় দেখো। আড়াআড়ি স্থিতিস্থাপকতা ইসি সমান এক্স দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন, নিচে হবে ওয়াই দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন। যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বললে অবশ্যই দুইটা দ্রব্য থাকবে, দুইটা দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দাম হবে, অন্য দ্রব্যের চাহিদা হবে। যেমন এখানে বলা হয়েছে একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন হলে অন্য দ্রব্যের কি হবে, চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন হবে। এখন যদি আমরা এক্স দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তনের সূত্র লিখি তাহলে হবে উপরে হবে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন বাই এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা গুণ 100, নিচে হবে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন বাই
ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম গুণ 100। এখন যদি আমরা 100 কেটে দিই তাহলে উপরে হবে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন বাই এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা, নিচে হবে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন বাই ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম। এখন যদি আমরা সাংকেতিক চিহ্নগুলি দিয়ে লিখি তাহলে লিখতে পারি ডেল কিউ এক্স বাই কিউ এক্স ভাগ ডেল ফি ওয়াই বাই ফি ওয়াই। এখন যদি আমরা ভাগটাকে গুণ করে দিই তাহলে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। সুতরাং ইসি ইকুয়াল টু ডেল কিউ এক্স বাই ডেল ফি ওয়াই ইন্টু ফি ওয়াই বাই কিউ এক্স। তাহলে ক্রস ইলাস্টিসিটির সূত্র কি? ডেল কিউ এক্স বাই ডেল ফি ওয়াই ইন্টু ফি ওয়াই বাই কিউ এক্স। চাহিদার তিনটি স্থিতিস্থাপকতা খুব সহজভাবে বুঝতে পারবে যদি এই স্লাইডটি মনোযোগ দিয়ে দেখো। যেমন দেখো তো এখানে আমি তিনোটা স্থিতিস্থাপকতার যে সংজ্ঞাগুলো হুবহু একই আছে কিনা দেখো। তুমি তিনোটাতে দেখবা অন্যান্য অবস্থায় স্থির থেকে এখানে একটা আমি গ্যাপ রাখছি। শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে এখানে একটা রাখছি গ্যাপ, তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। একইভাবে এখানেও রাখছি, এখানেও রাখলাম গ্যাপ, এখানে রাখলাম, এখানেও রাখলাম। তিনটি স্থিতিস্থাপকতার সংজ্ঞাগুলো হুবহু একই, শুধুমাত্র একটু করে পরিবর্তন করলেই একটা স্থিতিস্থাপকতার সংজ্ঞাটাকে আরেকটা স্থিতিস্থাপকতার সংজ্ঞা হয়ে যায়। প্রত্যেকটা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা হচ্ছে অধীন চলক, আর এখানে কি বলা হয়েছে? দাম। তাহলে একটা দাম আছে আর একটা চাহিদা, দাম হচ্ছে স্বাধীন চলক, চাহিদা হচ্ছে অধীন চলক। তাহলে এখানে আমরা স্বাধীন চলকটা বসাবো, যে আমরা যখন শুধুমাত্র স্থিতিস্থাপকতা বলছি তখন বলছি না যে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এখন যেহেতু আমরা স্বাধীন চলক স্পেসিফিক পেয়ে গেছি, তাহলে স্বাধীন চলক কি? দাম। তাহলে এখানে লিখবো কি? দাম। দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলবে? যেহেতু আমরা দাম বসাইছি স্বাধীন চলক, তাহলে তাকে কি বলবে? দাম স্থিতিস্থাপকতা। এবার আসো আয় স্থিতিস্থাপকতা। সংজ্ঞাগুলো হুবহু দাম স্থিতিস্থাপকতার মতো, শুধুমাত্র গ্যাপগুলোতে আমরা এই আয়টা বসা দিব। তাহলে এখানে আমরা স্বাধীন চলক বসাবো। আয় এবং চাহিদার মধ্যে স্বাধীন চলক কোনটি? আয় হচ্ছে স্বাধীন চলক। তাহলে এখানে লিখবো আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে কি স্থিতিস্থাপকতা বলবে? যেহেতু আমরা আয় বসাইছি, অবশ্যই আয় স্থিতিস্থাপকতা বলে। এবার আসো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতায় একটা বিষয় মনে রাখবে, যেহেতু দুইটা দ্রব্য বিবেচনা করা হয়, দুইটা দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দাম ধরলে অন্য দ্রব্যের চাহিদা হবে। দুইটা দ্রব্য যদি আমরা এক্স এবং ওয়াই বিবেচনা করি, যেমন আমরা যদি এখন এক্স দ্রব্যের দাম ধরি তাহলে ওয়াই দ্রব্যের কি হবে? চাহিদা হবে। যদি আমরা ওয়াই দ্রব্যের দাম ধরি তাহলে এক্স দ্রব্যের কি হবে? চাহিদা হবে। অর্থাৎ একটি দ্রব্যের দাম অন্য দ্রব্যের চাহিদা, অর্থাৎ দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দাম হলে অন্য দ্রব্যের চাহিদা হবে। একইভাবে এখানেও চাহিদা হচ্ছে অধীন চলক, দাম হচ্ছে স্বাধীন চলক। কিন্তু এখানে স্বাধীন চলক যেটা ধরবো, অর্থাৎ দাম যেটি ধরবো সেটা হচ্ছে একটি দ্রব্যের। সেজন্য লিখবো অন্যান্য অবস্থায় স্থির থেকে একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে কার পরিবর্তন হবে? অন্য দ্রব্যের। সেজন্য লিখবো অন্য দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। এখন তিনটি সূত্র কিভাবে সহজে মনে রাখা যায় সেটি দেখব। দাম স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে আমরা দেখছি ইফি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ। এখন দেখব আই স্থিতিস্থাপকতা, ইউআই ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। অর্থাৎ ফি এর জায়গায় ওয়াই বসাই দিলে দা আই স্থিতিস্থাপকতা হয়ে যাবে। একইভাবে আই স্থিতিস্থাপকতার সূত্রে তুমি ওয়াই এর জায়গায় যখন ফি বসাবা তখন দাম স্থিতিস্থাপকতা হয়ে যাবে। এখন আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ইসি ইকুয়াল টু হুবহু দাম স্থিতিস্থাপকতার সূত্রটি বসাই দিবে। দেখো বসাইছি কিনা। ইসি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ। এখানে একটি বিষয় লক্ষ্য করো, দাম স্থিতিস্থাপকতা কি করা হয়? যে দ্রব্যের দাম সে দ্রব্যের চাহিদা দেখানো হয়, কিন্তু আড়াআড়ি স্থিতিস্থাপকতায় দাম হবে একটি দ্রব্যের, চাহিদা হবে অন্য দ্রব্যের। দাম কোন দ্রব্যের ধরেছি সেটা বলবো। যেমন দাম ধরলাম ওয়াই দ্রব্যের, চাহিদা ধরলাম এক্স দ্রব্যের। তাহলে হয়ে যাবে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র।
তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ইস ইকুয়াল টু ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এখানে এক্স ও ওয়াই এর জায়গায় তুমি চাইলে অন্য দ্রব্য ধরতে পারবা, যেমন কে এল ধরছো। তাহলে এখানে দাম হবে একটি দ্রব্যের, তুমি যদি দাম ধরো এল দ্রব্যের তাহলে চাহিদা হবে কে দ্রব্যের। আশা করি এই স্লাইডের মাধ্যমে যে তিনটি স্থিতিস্থাপকতার সংজ্ঞা এবং সূত্র খুব সহজে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে স্থিতিস্থাপকতার উপর যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলোর উপর ক্লাস নেব। আশা করি যদি সেটা দেখো তাহলে স্থিতিস্থাপকতা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।